শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট বিশ্বকাপের আজকের এই পর্বে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব হাসান শরীফ, সাবেক অধিনায়ক ঝিনাইদহ জেলা দল ও ক্রিকেট অ্যানালিস্ট। দর্শক, আপনারা জানেন ক্রিকেট বিশ্বকাপ টি-20-র এই আসরে কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। বড় বড় বাঘা দলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিপদগ্রস্ত অবস্থায় কিন্তু পড়ছে। এবং গতকালকের একটি ম্যাচে আপনারা দেখেছেন পাকিস্তান এবং ইউএসএর মধ্যে যে ম্যাচটি হয়েছে, ক্রিকেট প্রেমী দর্শক যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়েছেন এই ম্যাচটি দেখে। আমরা কথা বলবো আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে এবং কিছুক্ষণ পরেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কার বিপক্ষে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন জনাব হাসান শরীফ। ভাই, কেমন আছেন? ধন্যবাদ ঝিনাইদহ টিভির দর্শকদেরকে। আমি ভালো আছি। বিশ্বকাপের ইমেজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা ওয়ানডে বিশ্বকাপে ছিলাম, আপনি এসেছিলেন আমাদের সাথে। আমাদের অনেক দর্শকও কিন্তু অনেক আনন্দিত হয় আপনারা ক্রিকেটের সাথে সময় দিলে। টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে, শুরু থেকে আজকে পর্যন্ত কয়েকটি ম্যাচ কিন্তু হয়েছে। কেমন লাগছে আসলে? আইসিসির যে বিশ্বায়নের প্রক্রিয়া, বিশেষ করে ক্রিকেটের বিশ্বায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু 20টা টিম অংশগ্রহণ করছে। অর্থাৎ যে সারা বিশ্বের বিভিন্ন কোণায় বিভিন্ন প্রান্তে যে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস আইসিসির, তারই একটা বাস্তব যে ইয়াটা দেখতে পাচ্ছি আমরা এই ওয়ার্ল্ড কাপে। আর নতুন নতুন যে দলগুলি আসছে, বিশেষ করে উগান্ডা, নেপাল, ইউএসএ সহ পাপুয়া নিউ গিনি, আসলে ক্রিকেট ইজ আ ভেরি টাফ গেম। আপনি চাইলেই ইনভেস্ট করে কিন্তু ক্রিকেট স্কিল ডেভেলপ করতে পারবেন না। তারপরেও আইসিসির যে উদ্দেশ্য যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রিকেট ছড়িয়ে দেয় এবং তারই সে উদ্দেশ্যে যে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট বা কোচেস পাঠানো, প্লেয়ার তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা ছোট্ট অংশ আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি। অর্থাৎ 20টা টিম কিন্তু এবারে অংশগ্রহণ করছে। এটা আমি মনে করি অনেক বড় সফলতা আইসিসির। ভাই, আজকে যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে, আমাদের প্রস্তুতি ম্যাচগুলোতে আমাদের রেজাল্টটা কিন্তু খুব বেশি ভালো ছিল না, দেখেছেন। তবুও আমরা আশাবাদী বাংলাদেশ দল ভালো করবে, কামব্যাক করবে এবং ভালো রেজাল্ট করবে টি-20 বিশ্বকাপে। কি ভাবছেন আপনার চিন্তাধারার জায়গা থেকে? বাংলাদেশ আসলে আজকের এই ম্যাচে অন্তত শ্রীলঙ্কার সাথে যে অবস্থান রয়েছে কি করতে পারে? শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুটো দলই আসলে একটা জায়গায় দাঁড়িয়ে। এরা দুইটা দলই আসলে খুবই বাজে অবস্থায় আছে। তারা অনেক দিন ধরে উইনের মধ্যে নাই, তাদের প্লেয়াররা ঠিকমতো পারফর্ম করতে পারছে না। বিশেষ করে বাংলাদেশের কথাই বলি আমরা। তো সেই জায়গায় আসলে দুইটা পশ্চাৎমুখী দল, যাদের আসলে কনফিডেন্সটা অনেক নিচের দিকে, তাদের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে আজকে। তো বাংলাদেশের জন্য যেটা বলবো, আসলে বাংলাদেশের তো আমরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের যারা ক্রীড়ামোদী দর্শক, ক্রিকেট প্রেমী দর্শক, তারা কিন্তু আসলে বাংলাদেশ নিয়ে কিন্তু আমরা অনেক হতাশ, অনেক ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের টিম পারফর্ম করতে পারছে না। বিশেষ করে দলের ব্যাটসম্যানরা খুবই বাজে অবস্থায় আছে। সেই জায়গা থেকে আসলে আমরা অ্যাজ এ দর্শক আমরা হোপ করতেই পারি যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে একটা ভালো শুরু করবে। দর্শক, আপনারা কি ভাবছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে আজকে কি হতে চলেছে, এবং আমরা অবশ্যই আশাবাদী বাংলাদেশ ভালো করবে এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতাকে কাটিয়ে তারা আজকে বাংলাদেশের দর্শক এবং ক্রীড়ামোদী যারা রয়েছেন তাদের জন্য একটি ভালো জয় উপহার দেবে। শরীফ ভাই, আমাদের আসলে আপনি যেটা বললেন যে আমাদের ব্যাটিংয়ে আমরা রান হচ্ছে না। টি-20 তো আসলে রানের খেলা, শর্ট ওভারের গেম। এখানে একটা ব্যাটসম্যান অনেক বেশি সময় নিয়ে যে ব্যাটিং করবে সেই ধরনের সুযোগ থাকে না। তো কোথায় সমস্যা দেখছেন এবং সেটাকে কিভাবে ওভারকাম করা উচিত আমাদের? সমস্যা স্পেসিফিক্যালি আমি যদি বলি, সেটা হচ্ছে অ্যাপ্রোচে। একজন ন্যাশনাল টিমের প্লেয়ার আসলে তাকে সে প্রতিভাবান না, সে খেলা করতে পারে না, সে ভালো ব্যাটসম্যান না, এটা আসলে যৌক্তিক না। যৌক্তিকটা হচ্ছে যে আপনি কি অ্যাপ্রোচটা আপনার কেমন। আপনি টি-20 খেলতে গেছেন, আপনি 14 বল খেলে 10 রান করতে পারেন না। আপনাকে স্ট্রাইক রেট এখন যে টি-20 চলছে, আপনি রিসেন্টলি আইপিএল শেষ হয়ে গেল দেখলেন, 200 রান মামুলি ব্যাপার ছিল। তো সেই জায়গায় আসলে ক্রিকেটটা অনেক এগিয়ে গেছে। বিশেষ করে টি-20-তে আসলে যে ধরনের খেলা এখন হচ্ছে ওয়ার্ল্ডে, সেই জায়গায় বাংলাদেশের যে অ্যাপ্রোচ ব্যাটিংয়ে বিশেষ করে, সেটা আসলে অনেক সেকেলে যে আমি উইকেটে সার্ভাইভ করবো, তার দেন আমি রানের জন্য যাব। এটা আসলে টি-20 ক্রিকেটে, ইভেন নট অনলি ইন ক্রিকেট, এখন বর্তমান যে আধুনিক ক্রিকেট, সেই ক্রিকেটে ওয়ানডেতেও আপনি দেখবেন যে একটা ব্যাটসম্যানের লক্ষ্যই থাকে শুধু রান করা।
কিভাবে সে দ্রুত রান করতে পারে। কিন্তু আসলে বাংলাদেশ টিমের এখন খুবই বাজে অবস্থা, বাজে সময় যাচ্ছে, কোনো ব্যাটসম্যানই ঠিক মতো রান করতে পারছে না, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা তারা তো খুবই বাজে অবস্থা আছে। সেই কারণে আমি মনে করি যে যেহেতু ব্যাটসম্যানেরা রানে নেই সেহেতু তারা চেষ্টা করছে 2-1 ওভার যদি আমি থাকতে পারি, 2-1 ওভার যদি থাকতে পারি তাহলে হয়তো পরের দিকে একটু বিগ শট খেলতে পারবো, কিন্তু সেটাও হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশ টিমের এখন যে অবস্থা সেটা হচ্ছে যে এখন ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, ফেয়ারলেস। না আমার সবাই যেভাবে ক্রিকেটটা খেলে, যে অ্যাপ্রোচে ক্রিকেটটা খেলে, রেজাল্ট অন বি দ্য ম্যাটার, এটা যদি মাথায় থাকে বাংলাদেশ টিমের যে না রেজাল্ট কী হবে না হবে এটা আমরা না ভেবে অ্যাজ এ ব্যাটসম্যান আমার খেলার দরকার ক্রিকেট, টি-20 ক্রিকেট যেভাবে সবাই খেলছে আমি সেভাবে খেলবো, অর্থাৎ ফ্রি খেলা। আমাদের আসলে একদম শুরুটা কিন্তু ওই ধরনের হচ্ছে না, আমরা যেন অনেকটা মেন্টালি জড়তা নিয়ে আমরা ব্যাটিং করতে যাচ্ছি এবং টপ অর্ডারে আমরা যারা আছি, ওপেনিংয়ে যারা আছি, তারা সেই ব্যর্থতাটাকে আরও প্রকাশ করছে রান না করে এবং অনেক বেশি বেশি বল খেলে, যেটা আমরা লাস্ট ম্যাচেও কিন্তু দেখেছি। ভালো ভালো ব্যাটসম্যান আমাদের সাকিব আল হাসানকেও কিন্তু আমরা দেখেছি যে অনেক বেশি বল খেলে তার স্কোরটা কিন্তু যথেষ্ট কম ছিল এবং দায়িত্বহীন ব্যাটিং অনেককেই আমরা দেখেছি। তো দর্শক আপনারাও সবাই খেলা দেখেন এবং আমরা জানি যে আপনারা বাংলাদেশের দর্শক যারা আছেন অনেক ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দেরকে অনেক ভালোবাসেন। হয়তো সাময়িক সময়ের জন্য আপনারা ক্রিকেটারদের প্রতি কষ্ট পেয়ে বিভিন্ন মন্তব্য করে থাকেন, তবে সত্যিকার অর্থে একজন খেলোয়াড় কিন্তু যোগ্য হয়েই বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পায় এবং প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। সময় যখন খারাপ যায় তখন আসলে সবার জন্যই সেটা খুব কষ্টদায়ক হয়। তবুও আমাদের উচিত বাংলাদেশ দলের পাশে থাকা এবং বাংলাদেশ দলকে সামর্থ্য অনুযায়ী সাপোর্ট করা, এবং আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে অবশ্যই বাংলাদেশ একটি ভালো রেজাল্ট করবে সেই প্রত্যয় কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমাদের ক্রিকেট বিশ্বকাপে আমরা আপনাদেরকে নিয়ে আছি এবং আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন জনাব হাসান শরীফ, সাবেক ক্রিকেটার ঝিনাইদহ জেলা দল এবং ক্রিকেট অ্যানালিস্ট। শরীফ ভাই, আমাদের ভরসার জায়গা যদি আমরা এই মুহূর্তে খোঁজার চেষ্টা করি আজকের ম্যাচের জন্য অন্তত, আমি স্পেসিফিকভাবে যদি দুইটা খেলোয়াড়কে আপনাকে ইন্ডিকেট করতে বলি, টি-20 ম্যাচে কিন্তু একটা দুইটা প্লেয়ার পারফর্ম করলেই কিন্তু সেখানে রেজাল্ট হওয়া পসিবল, সেক্ষেত্রে আপনি কাকে কাকে চুজ করবেন? ব্যাটসম্যানদের মধ্যে আমি মনে করি ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদ, এবং উপরের দিকে আসলে ব্যাটসম্যানদের এমন অবস্থা যে আপনি কাউকে বলবেন নামটা, সে সাহসও কিন্তু আসলে আমাদের দর্শকদের এখন কষ্ট হচ্ছে আসলে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ খেলোয়াড়, ও নিশ্চয়ই ভালো করবে। এর উপরে এর সাথে তাওহিদ হৃদয় রয়েছেন, ও দীর্ঘদিন ধরে ভালো খেলছে বাংলাদেশ টিমে, ও ভালো করবে আশা করি। তারপরে আমাদের অফ ফর্মে যারা আছেন টপ অর্ডারে নিয়মিত বাজে খেলছেন, তাদের ভিতর থেকেও আসলে একজনের ভালো খেলার দরকার। আসলে অফ ফর্মে ভাই যারা রয়েছেন এরা কিন্তু কোয়ালিটি প্লেয়ার। আমরা এর আগে অন্যান্য ম্যাচগুলোতে কিন্তু দেখেছি যখন অনেক ভালো সৌম্য সরকারকে নিয়ে আমরা অনেক ট্রল করি, দর্শকরা অনেক ট্রল করেন, লিটনকে নিয়ে করতেছেন বর্তমানে, কিন্তু ইনারা কিন্তু যথেষ্ট কোয়ালিটি এবং যে ম্যাচগুলো খেলেন সেই ম্যাচগুলোতে কিন্তু শর্টসগুলো একেবারে চোখে লাগার মতো কিন্তু হয়তো হচ্ছে না, বিভিন্ন কারণে মেন্টালি হতে পারে, টিমের ইন্টারনাল কোনো ব্যাপারে হতে পারে। তো সেখান থেকে কামব্যাক করে টপ অর্ডারে আমাদেরকে কারো রান করা উচিত। আর মাহমুদুল্লাহ রিয়াদের কথা বললেন, মাহমুদুল্লাহ রিয়াদ তো অবশ্যই স্পেসিফিকভাবে এখনো পর্যন্ত মিডল অর্ডারে ব্যাট করছেন এবং ঠিক ওই ভাঙা দলটাকে টেনে নিয়ে যাওয়ার যে দায়িত্বটা সেটা কিন্তু পালন করে যাচ্ছেন। তো টপ অর্ডারের দিকে সামনের সারিতে যদি একজন ব্যাটসম্যানকে আপনি ইন্ডিকেট করেন যে এই ব্যাটসম্যানটা রান করলে আমাদের ভালো হয় রেজাল্ট, দেখুন আসলে টপ অর্ডার খুব গুরুত্বপূর্ণ। টপ অর্ডার যদি ফেল করে, কন্টিনিউয়াস ফেল করতে থাকে, আসলে সেই দলের মেরুদণ্ডটা ভেঙে যায়। টি-20 খেলা অল্প ওভারের খেলা, আপনি টপ অর্ডারে যদি অর্থাৎ ফার্স্ট 6 ওভার পাওয়ার প্লের মধ্যে যদি 2-3টা উইকেট হারিয়ে ফেলেন, আপনার রান যদি 25 থেকে 30 থাকে বা ইভেন 40ও থাকতে পারে, যদি আপনি 2-3টা উইকেট হারিয়ে ফেলেন আপনি বেশি দূর এগোতে পারবেন না। বাংলাদেশ টিমে এটাই হচ্ছে রেগুলারলি। তো আসলে আমি যেটা বলছিলাম শুরুতে যে আমাদের ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, আপনার স্কিল কতটুকু এইটা শো করতে হবে, বোলারকে বা আমার ফর্ম কেমন আছে এইটার দিকে বিবেচনা না করে এইটা যদি মাথায় থাকে যে আমাকে রান করতে হবে, দলে থাকতে হবে, আসলে রান করা যায় না। কত রান এক্সপেক্ট করছেন বাংলাদেশ উইকেট? আপনি জানেন মিরাজ যে ইউএসএ তে যে খেলা হচ্ছে সেটা কিন্তু আসলে ন্যাচারাল উইকেট না, ফেব্রিকেটেড উইকেট অন্য জায়গা থেকে আনা হচ্ছে, বসানো হচ্ছে। উইকেট না দেখে আসলে বলাটা টাফ, কারণ আপনারা দেখবেন রান কিন্তু খুব বেশি হচ্ছে না, রান অনেক সময় দেখা যাচ্ছে কি 105 ইভেন 77, অর্থাৎ যে গ্রাসি উইকেট, বাউন্সি উইকেট আবার টার্নও করছে। অর্থাৎ উইকেটের যে নেচার, টুর্নামেন্ট যত সামনে এগোবে, অর্থাৎ স্পেসিফিক মাঠের স্পেসিফিক উইকেট যদি একটা খেলা না গেলে আসলে প্রেডিক্ট করা টাফ যে আসলে রান কত হবে। তারপরেও কালকে শ্রীলঙ্কার সাথে খেলা, আমি মনে করি টি-20 ম্যাচ, আমাদেরকে একটা স্কোর করতে হবে, যে স্কোর আসলে বাংলাদেশের সবচেয়ে জরুরি দরকার এখন, যেটা ব্যাটসম্যানদের রান পাওয়া।
সেটা হতে পারে, সেটা যে 180-তে হতে পারে, 160 হতে পারে, ইভেন 150-ও হতে পারে। মোটামুটি একটা রেঞ্জের মধ্যে একটা রেঞ্জের মধ্যে একটা রান যেটা নিয়ে আমরা ফাইট করতে পারি, অর্থাৎ বোলারদের জন্য কিছু রাখতে পারি। সেটা যদি না করতে পারি আসলে আমাদের সেই পুরনো গল্পই আবার নতুন করে লেখা হবে। সেজন্য ব্যাটসম্যানদের দরকার ফেয়ারলেস ক্রিকেট খেলা, চাপমুক্ত ক্রিকেট খেলা, যে টিমে থাকবো কি থাকবো না এই চিন্তা ভাবনা করতে গেলে আমি মনে করি নিজের প্রতি চাপ বেশি করে নেওয়া। ব্যাটসম্যানরা যদি ফ্রি খেলতে পারে, ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে তার যোগ্যতা অনুযায়ী, আমি মনে করি বাংলাদেশ ব্যাটসম্যানদের আবার রানে ফিরে আসা সম্ভব। শরীফ ভাই, টি-20-র ক্ষেত্রে আমাদের বাংলাদেশের লোয়ার অর্ডারে যে ব্যাটসম্যান রয়েছেন, দীর্ঘদিনের ঘাটতি সেটাকে পূরণ করার সামর্থ্য এখনও হয়নি আমাদের। তবে রিশাদ হোসেনের কথা যদি আপনি একটু বলেন, রিশাদ হোসেন কিন্তু ইদানিং এসে কিন্তু আমরা দেখছি যে কম বলেও যদি সুযোগ পান তাহলে কিন্তু তার ব্যাট থেকে বিগ কিছু স্কোরিং শট আমরা কিন্তু দেখছি। ওই যে কথা বলছিলাম অ্যাপ্রোচ, রিশাদ জানে যে সে টি-20 খেলতে নামছে, তো তার প্রতিপক্ষকে ইট ডাজন্ট ম্যাটার ফর হিম, বলটা কেমন সেটা গুরুত্বপূর্ণ। আমি রিশাদের খুব অল্প ম্যাচের ক্যারিয়ার তার, তো রিশাদের অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। অ্যাজ এ টল লেগ স্পিনার, ভালো জায়গায় বল করেন, অনেক শেখার আছে সামনে, বাট তার অ্যাপ্রোচটা অ্যাজ এ প্লেয়ার কম্পিটিটিভ খেলাগুলোতে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসাবে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা কিন্তু আসলে ওই কয়েকটা ম্যাচ দেখে আমরা বুঝতে পারছি। এটার মূল বিষয়টা হচ্ছে যে এটা এখন কন্টিনিউ করা, অর্থাৎ আপনার যে জায়গায় আসেন সেখান থেকে আরও বেশি স্কিলগুলো ডেভেলপ করা। যদি বাংলাদেশের ম্যানেজমেন্ট যারা আছে, কোচেস প্যানেল বা অ্যাডভাইজার যারা আছেন, তারা যদি এর সাথে আস্তে আস্তে পরিণত করতে পারেন তাহলে ওর দিয়ে অনেক ভালো কিছু সম্ভব। দর্শক, আমরা রয়েছে আমাদের ক্রিকেট বিশ্বকাপের আজকের এই পর্বে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে, আপনারা জানেন, এবং আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের এই ম্যাচে কে উইন হতে চলেছে এবং বাংলাদেশ কেমন করবে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনেক ভালো পারফর্ম করবে বলে আমরাও বিশ্বাস করি। শরীফ ভাই, আমরা মুস্তাফিজের কথা যদি একটু বলি, এবছর আইপিএলে কিন্তু সুপার পারফর্মার হিসাবে নিজেকে কিন্তু প্রমাণ করেছে এবং একটা লেভেলে এসে মনে হচ্ছিল যে যদি কিনা টুর্নামেন্টটা শেষ করতে পারতো তাহলে হায়েস্ট উইকেট টেকারের তালিকায়ও থাকতে পারতো। তো আমাদের কি বোলার হিসাবে আমরা মুস্তাফিজকে পেতে পারি কিনা, এই যে উইকেটের কথা বললেন, ভিন্নধর্মী উইকেট যেটা অন্য জায়গা থেকে স্থানান্তর করে দেওয়া হয়েছে, এই উইকেটের বাড়তি সুবিধা মুস্তাফিজের কাছ থেকে আমরা পেতে পারি কিনা? দেখুন, উইকেটের যে অবস্থা, আমি যে কয়টা ম্যাচ দেখলাম, গ্রাসি উইকেট, বাউন্সি উইকেট, ব্যাটসম্যানদের জন্য অনেক টাফ। সেই জায়গায় মুস্তাফিজ যদি ওরকম একটা বোলিং উইকেট পায় তাহলে তো মুস্তাফিজের জন্য পাওয়ারও। আইপিএল থেকে খেলে আসলো, 20-এর বাঘা ব্যাটসম্যানদের বিপক্ষে বল করেছে এবং সফল মুস্তাফিজ। সেই জায়গায় মুস্তাফিজ আমাদের তো আসলে ভরসার জায়গায় অ্যাজ এ বোলার হিসাবে। তো আমি মনে করি যে কোনো উইকেটে মুস্তাফিজ এমন বলার যে আপনি একেবারে ফ্ল্যাট উইকেটও কিন্তু মুস্তাফিজের কিন্তু উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে, সেটা আমরা আইপিএলে দেখছি, এর আগেও দেখছি। তো মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের একটা ভরসার জায়গা। এবং আমাদের স্পিন অ্যাটাকটাও কিন্তু চমৎকার, এবং স্পিন অ্যাটাকে আমাদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন। এবং আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, ওয়ার্ল্ড ক্লাস টুর্নামেন্টে এই সমস্ত প্লেয়ার কিন্তু জ্বলে ওঠে। হয়তো সিরিজে একটা দুটা সিরিজে ভালো না করে, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট যখন আসে তখন কিন্তু এই ক্রিকেটারগুলো জ্বলে ওঠে। এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা ছিল সেখানেও কিন্তু আমরা সাকিব আল হাসানকে, 19 সালের যে ওয়ার্ল্ড কাপটা ছিল ওটাতে কিন্তু আমরা সাকিব আল হাসানকে আমরা দেখেছিলাম, তখন কিন্তু সেই সেরা ব্যাটসম্যানের তালিকার সিরিয়ালে ছিল। হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা টিমটাকে সেমিফাইনাল বা ফাইনাল অবধি পৌঁছতে পারিনি, তা না হলে আমাদের সাকিব আল হাসান কিন্তু সেখানে ম্যান অফ দ্য সিরিজ বা সেরা ব্যাটসম্যানের খেতাব কিন্তু পেতে পারতো। এই ওয়ার্ল্ড কাপে কতটা ভরসা রাখছেন? আসলে মনোযোগ, আপনি যে প্রফেশনেই যান না কেন, আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান হন আপনার ব্যবসায় মনোযোগ থাকতে হবে। আপনি যদি পলিটিশিয়ান হন পলিটিক্সে মনোযোগ থাকতে হবে, প্লেয়ার হলে খেলায় মনোযোগ থাকতে হবে। অর্থাৎ সাকিবের মনোযোগটা এখন কোথায় সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি আজ ক্রিকেটার, ওয়ার্ল্ডের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে সাকিব ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন, মনোযোগটা তার সেখানেই থাকা উচিত। আর যদি সাকিবের মনোযোগটা যদি ক্রিকেটে সম্পূর্ণ থাকে তাহলে ডেফিনেটলি সাকিব উইল ডেলিভার দ্য বেস্ট, আমি মনে করি। দর্শক, আমাদের ক্রিকেট বিশ্বকাপের শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচে কে উইন করবে সেটা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা জানেন টি-20 ওয়ার্ল্ড কাপের যে ইমেজ শুরু হয়েছে একেবারে নতুন একটি আঙ্গিকে এবং নতুন একটি ভার্সনে।
কারণ যে কয়টা উইকেটে এবং যে কয়টা গ্রাউন্ডে খেলা হবে প্রত্যেকটি গ্রাউন্ড কিন্তু নতুনভাবে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। প্রায় 400 কোটি টাকার উপরে বাজেট করে 6 মাসের একটি প্ল্যানিং স্টেডিয়ামগুলো তৈরি করা হয়েছে। এবং পিচগুলো যেটা আমাদের শরীফ ভাই বলছিলেন যে অন্য জায়গা থেকে পিচগুলো এনে সেই পিচগুলোকে রেডি করে সেখানে কিন্তু ম্যাচ পরিচালনা করছেন, যেটা এই বছরের ওয়ার্ল্ড কাপের একটি ভিন্নধর্মী রূপ হতে পারে প্রত্যেকটি দলের জন্য। এটা আমার কথা নয়, বাংলাদেশ সহ বিশ্বের অনেক বড় বড় বাঘা যারা ক্রিকেট অ্যানালিস্ট আছেন তিনারা কিন্তু বলছেন যে এই বছরের বিশ্বকাপের যে উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে ভিন্ন ধর্মী আচরণ এবং ভিন্ন রূপ দেখতে পারবে ক্রিকেট বিশ্ব, এবং সেটার কিন্তু অলরেডি আপনারা যে কয়টা ম্যাচ হয়েছে সেখানেই কিন্তু দেখতে পেয়েছেন। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা আরও কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল আসলে কোথায় গিয়ে এদের এই মিশনটা শেষ করবে। শরীফ ভাই যদি একটু বলেন আসলে আমাদের যে অবস্থায় আছে সেখান থেকে আমাদের সম্ভাবনাটা কত দূর, আমরা কি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কোন লেভেলে গিয়ে আমরা আসলে থামবো? আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করা উচিত, উচিতের জায়গা থেকে বলছি, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, অর্থাৎ পারফরমেন্স কেমন হওয়া উচিত সেটাই আপনি বলছেন। তো আমি যদি বলি যে বাংলাদেশের উচিত সেমিফাইনালে যাওয়া উচিত, কিন্তু আসলে বাস্তবতাটা কি? বাস্তবতাটা কিন্তু আসলে অনেক ভিন্ন। আপনি ওয়ার্ল্ড কাপের গ্রুপিংটা দেখেন যে সেখানে বাংলাদেশের সাথে কিন্তু নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং সাউথ আফ্রিকা, অর্থাৎ বাংলাদেশের সামনে প্রতিপক্ষ কিন্তু দুর্বল প্রতিপক্ষ আছে কিন্তু, বাট আমরা রিসেন্টলি কিন্তু ইউএস এর সাথে হেরেছি, আরো দুর্বল প্রতিপক্ষের সাথে হেরেছি, সেটা ভয়ের কারণ কিন্তু হতে পারে, ডেফিনেটলি ভয়ের কারণ। তো সেই জন্যই বলছি বাংলাদেশ এখন গুড রিদমে নাই, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে না। সেই জায়গায় আসলে বাংলাদেশের জন্য এখন প্রত্যেকটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি তাদের প্রতিপক্ষও কিন্তু আসলে বাংলাদেশকে যদি বলি বাংলাদেশকে অ্যাটাক করার জন্য প্রস্তুত তারা, কারণ তারাও জানে বাংলাদেশ তাদের জন্য সহজ, কম্পারেটিভলি শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার চাইতে তারা কিন্তু বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে ধরতে পারে। বাংলাদেশের রিসেন্ট ফর্ম যদি তারা ইউএসএ কিন্তু গতকালকে পাকিস্তানকে বিধ্বংসীভাবে কিন্তু হারিয়ে দিয়েছে। এবং নতুন টিমগুলোর মধ্যে যেটা হয় সেটা তারা উজ্জীবিত থাকে অনেক বেশি, তাদের আসলে দেখানোর থাকে অনেক। আর বাংলাদেশ পেশাদার টিম হিসাবে যে কি বলবো দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট এরিনায় তারা কিন্তু আছে, সেই জায়গায় বাংলাদেশ টিমের ডেফিনেটলি ভালো করা উচিত। বিশেষ করে যারা দুর্বল টিম আছে তিনটা, বিশেষ করে নেদারল্যান্ড, নেপাল, এদেরকে তো হারাতেই হবে, এবং ইভেন শ্রীলঙ্কা। তো সেই জায়গায় আমি যেটা বলি রিসেন্ট ফর্ম অনুযায়ী আমরা আশাবাদী হতে পারি না, বাট বাংলাদেশের কিন্তু সেই অ্যাবিলিটি আছে, বাংলাদেশের প্লেয়ারদের প্রত্যেকেরই সেই অ্যাবিলিটি আছে, বোলার, ব্যাটসম্যান সবারই কিন্তু অ্যাবিলিটি আছে কিন্তু ভালো কিছু করার। যে কথা বলছিল যে মনোযোগ, আপনি যদি অ্যাপ্রোচটাকে পজিটিভ রাখেন, আউট হব না কিন্তু রানও করতে পারবো না, আমি উইকেটে বেশি একটু সময় কাটাই, আসলে টি-20 খেলাটা এরকম না। বাংলাদেশ এখন যেভাবে খেলছে, অর্থাৎ টোটাল অ্যাপ্রোচটা চেঞ্জ করে ফ্রি ফেয়ার ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ টিম আমি মনে করি সেমিফাইনালে যেতে পারবে। সকল দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য আসলে কি বলবো, বাংলাদেশ টিম নিয়ে আপনারা যতই হতাশ হন না কেন, হতাশার কারণে আসলে বাংলাদেশ টিম নিয়ে আপনারা অনেক সময় অনেক প্লেয়ারদের নিয়ে অনেক কথা বলেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে ট্রল করেন। মনে রাখতে হবে আসলে আমরা যখন এই ট্রলগুলো করি তখন কিন্তু আসলে আমাদের নিজেদের গায়ে এসেই পড়ে। আপনারা পজিটিভ সমালোচনা করতে পারেন, ভুলভ্রান্তি হতে পারে, অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে, প্লেয়াররা অফ ফর্মে থাকতে পারে। আমরা আশা করব দর্শকদের কাছ থেকে যে আপনাদের কাছে কর্ডিয়াল অনুরোধ যে ট্রল যেন মাত্রা ছাড়িয়ে না যায়, এমন না হয় যেন আসলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই, সারা বিশ্বে আমাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয় এটা করলে। দর্শকরা আপনারা বাংলাদেশকে সাপোর্ট করুন এবং আশা করি বাংলাদেশ অনেক ভালো খেলবে। দর্শকরা কে কোথা থেকে দেখছেন আপনারা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে যুক্ত থাকবেন। আমাদের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই, এবং আমরা অত্যন্ত আশাবাদী বাংলাদেশ তাদের শুভ সূচনা কিন্তু আজকের এই ম্যাচ জয়ের মাধ্যমে করবে। এবং আমাদের বাংলাদেশ দলের যে ঘাটতিগুলো বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্ন বিষয় শেয়ার করার চেষ্টা করেছি, সমস্ত বিষয়গুলোকে ওভারকাম করেই বাংলাদেশ তাদের জয়ের সেই দ্বার প্রান্তে পৌঁছবে এবং এই বিশ্বকাপে 2024 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তাদের ভালো ক্রিকেট সবার জন্য উপহার দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমাদের ক্রিকেট বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচগুলোতে বিভিন্ন সময় আমরা থাকব এবং আপনাদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের এই বিশ্বকাপের সমস্ত কভারেজে আমরা আপনাদেরকে নিয়ে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।